সালাম আলাইকুম, স্বাগতম সবাইকে। সো ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষা দিয়ে অনেকেই বলছো যে ভাই এমসিকিউটা আসলে একটু খারাপ আসছে, বাট সিকিউ কিন্তু মোটামুটি সবগুলা বোর্ডে একেবারে কমন ছিল। যা যা সাজেশন আমাদের পক্ষ থেকে দেওয়া ছিল যে এই টপিকগুলোর থেকে প্রশ্ন আসবে, সেই প্রশ্নগুলো কিন্তু মোটামুটি সবগুলা বোর্ডেই কমন আসছে। ঢাকা বোর্ডে একেবারে 100% কমন আসছে, আর বাদ বাকি বোর্ডগুলোতেও কিন্তু মোটামুটি ভালোই পার্সেন্টেজে কমন আসছে। তো এখন ফিজিক্স এমসিকিউতে যেহেতু মোটামুটি ফার্স্ট পেপারটা অনেক বোর্ডেই বলছো যে একটু খারাপ গেছে, তাহলে ভাই ফিজিক্স সেকেন্ড পেপারের প্রিপারেশনটা একটু ভালো মতো নিতে হবে, কারণ যেই সব সাবজেক্ট গুলাতে 2 পেপার মিলায় A+, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ, এগুলাতে কিন্তু 2 পেপার মিলায় A+ এনশিওর করে। সো তোমার সেকেন্ড পেপার প্রিপারেশনটা যদি ভালো করে নিতে পারো, 25টা এমসিকিউর মধ্যে অ্যাটলিস্ট 22টা, 23টা, 24টা করে যদি কারেক্ট করে দিয়ে আসতে পারো, তাহলে কিন্তু ফার্স্ট পেপারের যে ঘাটতিটুকু ছিল সেই ঘাটতিটুকু কিন্তু তুমি ফিল আপ করে নিতে পারবা। সো এবার আসো সেকেন্ড পেপারে কি কি পড়বো, এই জিনিসপত্রগুলো একটু গুছায় নেই, তাহলে কিন্তু আমাদের আগামীকালকের দিনটাতে রিভিশন দিতে সুবিধা হবে। আগামীকালকে পুরো একটা দিন সময় পাওয়া যাইতেছে। সো সেই দিনের মধ্যে কি কি টপিক আমি পড়বো বা কোন কোন টপিক গুলার থেকে প্রশ্ন আসছে, এগুলো আমরা একটু দেখে নেই যে সবগুলা চ্যাপ্টার থেকে টপিক গুলা কোনগুলা পড়তে হবে। সো আসো, প্রথমেই হচ্ছে আমরা শুরু করতেছি হচ্ছে তাপগতিবিদ্যা দিয়ে। লাস্টে আমি গুছাই দিব যে কোন কোন চ্যাপ্টার গুলা অ্যান্সার করবো, এগুলো লাস্টে যাই আমি গুছাই দিতেছি। বাট কোন কোন চ্যাপ্টার থেকে অ্যান্সার করব সেটা দেখার আগে তাপগতিবিদ্যার থেকে কোন কোন টপিক গুলো আমার পড়া লাগবে সেই জিনিসপত্রগুলো আমরা একটু দেখে নিই। আসেন, প্রথমেই হচ্ছে তাপমাত্রা পরিমাপের নীতি। ওই যে থার্মোমিটার, বিভিন্ন তাপমাত্রিক স্কেলের মধ্যে সম্পর্ক, 3টা থার্মোমিটারের মধ্যে যে সম্পর্ক ছিল, তাপমাত্রার পার্থক্যগুলো বের করা, এই জিনিসপত্রগুলো কিন্তু আমার পড়া লাগবে। এইখান থেকে 2021 সালে একটাই প্রশ্ন আসছে শুধুমাত্র। সো এইটা জাস্ট একটু দেখা যাবেন, আচ্ছা, তাপগতিবিদ্যার প্রথম সূত্র ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। সো এই জায়গা থেকে কি কি প্রশ্ন হইতে পারে? ডিডব্লিউ এর বদলে আবার পিডিবি বসানো যায়। সো অনেক সময় আয়তনের পরিবর্তন জিজ্ঞেস করে, ডিকিউ এর চিহ্নটা কি রকম হবে, ডিকিউ এর চিহ্ন কি পজিটিভ নাকি ডিকিউ এর চিহ্ন নেগেটিভ, এই জিনিসপত্রগুলো একটু দেখে যাবেন যে কোন ক্ষেত্রে চিহ্ন সহ মান বসাবো, কোন ক্ষেত্রে শুধুমাত্র মান নিয়ে কাজ করব। এই টাইপের অঙ্কগুলো একটু টেস্ট পেপার দেখলেই পাবেন, ওটা নিয়ে সমস্যা হবে না। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সূত্র, এটা ভাই মোস্ট ইম্পর্টেন্ট। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সূত্র, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষা একেবারে আসবেই। কোনো না কোনো একটা বোর্ডে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, এই জায়গা থেকে ম্যাথ পাবেন, মাস্ট, কোনো না কোনো বোর্ডে আসবেই। মোটামুটি প্রত্যেকটা বোর্ডে 2022 সালে কিন্তু 6টা প্রশ্ন এই জায়গা থেকেই হয়েছে। সো প্রত্যেকটা বোর্ডেই কমন পড়ার পসিবিলিটি আছে। সমস্ত রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কৃত কাজ, এইটা হচ্ছে ওই যে কার্নো ইঞ্জিনের মধ্যেও আমাদের কাজে লাগে। আলাদা করেও কিন্তু এই জিনিসটা আমাদের পরীক্ষায় আসতে পারে যে একজন বা কোনো এক শিক্ষার্থী সমস্ত প্রক্রিয়ায় একটা গ্যাসকে সংকুচিত বা প্রসারিত করতেছে, অন্য আরেকজন শিক্ষার্থী রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসটাকে সংকুচিত বা প্রসারিত করতেছে। তো দুইজনের মধ্যে কে বেশি কাজ করবে বা কার বেশি কাজ করতে হবে, এই জিনিসপত্রগুলো কিন্তু পরীক্ষায় আমাদের আসে। এরপরে কি পড়া লাগবে? তাপ, অভ্যন্তরীণ শক্তি ও কাজ, কৃত কাজ অনেক সময় বের করতে দেয়। তারপরে কার্নোচক্র, কার্নো ইঞ্জিন বা প্রত্যাগামী ইঞ্জিন, মাস্ট, এই জিনিসটা মাস্ট আসবেই। দেখেন এই টপিকটার থেকেই কিন্তু বোর্ডে সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন আসছে। এই টপিকটার থেকেই বোর্ডে সর্বোচ্চ সংখ্যক, টোটাল 24টা প্রশ্ন জাস্ট এই একটা টপিক থেকে আসছে। সো এই জিনিসটা আমাদের একটু ভালো মতো পড়ে যাইতে হবে। যদি আমাদের কাছে হচ্ছে গ্রাফ দেওয়া থাকে, তাহলে আমি কেমনে অঙ্কগুলা করব, কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত আমার যাইতে বলতেছে, টোটাল একটা পূর্ণ চক্রের কৃত কাজ বাইর করতে গেলে আমার কি কি করতে হবে, এই জিনিসপত্রগুলো জাস্ট একটু পড়ে যাবে। এরপরে তাপীয় ইঞ্জিনের মধ্যে রেফ্রিজারেটর, এটা খুবই আনকমন একটা টপিক, কপাল খারাপ থাকলে এখান থেকে প্রশ্ন আসতে পারে। আচ্ছা, ইঞ্জিনের দক্ষতা, এটা মাস্ট। ইঞ্জিনের দক্ষতা কার্নো ইঞ্জিনের সাথে মিলায় ইঞ্জিনের দক্ষতা বের করতে দিবে। আর এনট্রপি এবং বিশৃঙ্খলা, এটা রিসেন্টলি বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হয়েছে। আগে কিন্তু বোর্ড পরীক্ষাগুলোতে এত ফ্রিকোয়েন্টলি এই জায়গা থেকে প্রশ্ন আসতো না, বাট এনট্রপি থেকে রিসেন্টলি কিন্তু প্রশ্ন আসা শুরু করছে। সো কি কি দেখবেন এনট্রপির থেকে? যদি হচ্ছে আমার অবস্থার পরিবর্তন হয়, তাইলে এনট্রপির পরিবর্তন কত, এটা কেমনে বের করতে হয়, এই জিনিসটা দেখতে হবে। আর যদি অবস্থার পরিবর্তন না হয়, তাপমাত্রার পরিবর্তন হয়, তাইলে সেই ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন কেমনে বাইর করতে হবে, এরপর মোট এনট্রপি কেমনে বাইর করতে হয়, জাস্ট এই জিনিসপত্রগুলো একটু দেখা যাবে যে অবস্থার পরিবর্তন হইলে কি হবে আর তাপমাত্রার পরিবর্তন হইলে কি হবে। তাইলেই কিন্তু এনট্রপির অঙ্কগুলো আপনার আসলে কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, সো তাপগতিবিদ্যা চ্যাপ্টার থেকে মোটামুটি এই কয়েকটা টপিক পড়লে আমার কিন্তু চ্যাপ্টার কমপ্লিট। এই কয়েকটা টপিক পড়লে চ্যাপ্টার কমপ্লিট। আচ্ছা, এরপরে আসে হচ্ছে স্থির তড়িৎ। এই স্থির তড়িতে একেবারে কোশ্চেন কমন ফলায় দেওয়া পসিবল। এই যে দেখেন, তড়িৎ বিভব থেকে প্রশ্ন আসবে, ধারক ধারকত্ব থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, এখন আপনাদের একটু একটা কথা বলে দেই, সেটা হচ্ছে ধারকের মধ্যে যদি ডাইইলেকট্রিক পদার্থ দেওয়া থাকে,
তাইলে কি কেস হবে? শুধুমাত্র এই একটা কেসই দেখে যাবেন। আপনাদের এক পাশে অর্ধেকটা অংশ হচ্ছে একটা ডাইইলেকট্রিক যুবকপূর্ণ পদার্থ দিয়া ভর্তি আছে, আরেক পাশ আরেকটা দিয়া ভর্তি আছে। এরকম হইলে কি হবে? এই সিনারিও গুলো এখন দেখার দরকার নেই, এগুলো বোর্ড পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট না। সো এইগুলা বাদ দিয়ে শুধুমাত্র শূন্য মাধ্যমে যদি ধারক থাকে, শূন্য মাধ্যমে তুল্য ধারকত্ব কত হবে, প্রতিটা ধারকের চার্জ কত, প্রতিটা ধারকের বিভব পার্থক্য কত, এই জিনিসপত্রগুলো ক্যালকুলেট করা শিখে যাবেন। তাইলেই কিন্তু আপনার কাজ হয়ে যাইতেছে। ধারকত্বের মধ্যে শ্রেণী, সমান্তরাল সংযোগ, এই দুইটা জিনিস দেখা যাবেন। শ্রেণী সংযোগটা কিন্তু চলতরিতের উল্টা, সমান্তরালটাও কিন্তু চলতরিতের উল্টা, কারণ ধারক কি করে? চার্জ সঞ্চয় করে। সো সেই ক্ষেত্রে উল্টা বৈশিষ্ট্যগুলা বসে। এটা হচ্ছে বাংলা ব্যাখ্যা। ধারকের শক্তি বের করা, ধারকের ব্যবহার। ধারকের ব্যবহারটা খ নাম্বারের জন্য পরীক্ষায় আসতে দেখা যায়। আর ধারকের তুল্য ধারকের শক্তি কোন শ্রেণীতে সাজাইলে, মানে কিভাবে সাজাইলে হচ্ছে আমার ধারক গুলাতে সর্বোচ্চ শক্তি পাওয়া যাবে, এই টাইপের প্রশ্নগুলা কিন্তু বোর্ড পরীক্ষায় খুবই কমন। এগুলার থেকে রেগুলার প্রশ্ন আসে পরীক্ষায়। সো এই ধারক থেকে দেখেন টোটাল কিন্তু সবগুলা বোর্ড মিলায় প্রায় 30টা প্রশ্ন আসছে। এন্ড তড়িৎ বিভব থেকে প্রায় 28টা প্রশ্ন আসছে। এন্ড একই সাথে প্রাবল্য, এই বিভব এবং প্রাবল্য এই দুইটা মিক্স করেও কিন্তু প্রশ্ন আসতে দেখা যায়। সো এই দুইটা মিক্স করেও জাস্ট একটু পড়ে যাবে, ঠিক আছে? এই জিনিসপত্রগুলা পড়লে আমাদের কিন্তু স্থির তড়িৎ শেষ হয়ে যাইতেছে। এইটুকু জিনিসপত্র পড়লে স্থির তড়িৎ শেষ, ঠিক আছে? চলতড়িৎটা আমি সাজেস্ট করবো অ্যান্সার না করার জন্য, কারণ এখান থেকে হচ্ছে টপিক এত বেশি বা এত বেশি সংখ্যক বা এত বেশি ভ্যারাইটিজ এর প্রশ্ন আসে। সো এই জন্য এই চ্যাপ্টারটা একটু পারলে স্কিপ করি না। যদি খুবই ভালো দখল থাকে যে না ভাই আমি অ্যান্সার করতে পারবো, সবগুলা প্রবলেম আমার, মানে যাদের প্রিপারেশন ভালো আছে তাদের তো ভাই টেনশন করার দরকার নেই, তাদের তো আর সাজেশন দরকার নেই, তাই না? বাট যাদের প্রিপারেশন একটু খারাপ, তারা যদি মনে করেন যে ভাই আমি এখান থেকে অ্যান্সার করবোই, তাহলে এই টপিক গুলো একটু দেখা যায়। সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা ভাইয়া? সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে বর্তনীর প্রবাহ মাত্রা। বর্তনীর প্রবাহ মাত্রা বিভিন্ন ভাবে, ধরেন যে আপনার শ্রেণীতে কোনো একটা রোধ সাজানো আছে, সমান্তরালে কোনো একটা সাজানো আছে, তো আপনারা জিজ্ঞেস করবে যে শ্রেণী সমবায়ে থাকলে হচ্ছে এটার কারেন্ট কত, ভোল্টেজ কত, সমান্তরাল সমবায়ে থাকলে কারেন্ট কত, ভোল্টেজ কত। সো এই জিনিসপত্রগুলো কিন্তু আপনি ওহমের সূত্র দিয়ে করতে পারেন, কিরশফের সূত্র দিয়ে করতে পারেন, বা অন্য যে কোনো ভাবে কেসিএল কেভিএল দিয়েও করতে পারেন। যে যেটা শিখে আসছেন বা যে যেটাতে কমফোর্টেবল, আগে যদি অঙ্কগুলা প্র্যাকটিস করা থাকে তাইলে আমি সাজেস্ট করবো যে এটা অ্যান্সার করেন। আর যদি আগে থেকে প্র্যাকটিস করা না থাকে তাইলে সাজেস্ট করবো যে ভাই এটা অ্যান্সার করার এই মোমেন্টে দরকার নাই, লাস্ট মোমেন্ট প্রিপারেশন নিয়ে এই জিনিস অ্যান্সার করার দরকার নেই। সবচেয়ে ইজি যেখান থেকে প্রশ্ন হবেই, এখন থেকে কিন্তু আসলে প্রশ্ন সোজা হওয়া শুরু হয়েছে। এই যে দেখেন, ভৌত আলোক বিজ্ঞানের মধ্যে আমার শুধুমাত্র আলোর ব্যতিচার এই একটা টপিক থেকেই বোর্ডে পার্সেন্টেজ সবচেয়ে বেশি। এখান থেকেই কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক অঙ্ক পরীক্ষায় আসছে। এন্ড আলোর অপবর্তন, জাস্ট এই দুইটা টপিক পড়ে যাব। আপনারা কি করেন? আপনারা হচ্ছে বই খুইলা বসেন, বই খুইলা বইসা একেবারে বইয়ের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যা যা কিছু আছে সবকিছু রিভিশন দেওয়া শুরু করেন। রিভিশন কিন্তু আসলে এমনি দেওয়া যাবে না। টপিক গুলা জাস্ট দেখবো যে কোন কোন টপিক গুলো আমার লাগবে, আমি শুধুমাত্র সেই টপিক গুলাই পড়ে যাবো, শুধুমাত্র সেই টপিক গুলাই পড়ে যাবো। এর বাইরে অন্য কোনো কিছু আমার দেখার দরকার নেই। এই রিলেটেড সৃজনশীল কোন কোন বোর্ডে আসছে অলরেডি টেস্ট পেপার সলভ করে ফেলাইছেন, সো আপনি জানেন যে কোন কোন বোর্ডে এই রিলেটেড সৃজনশীল গুলো আসছে। তো আপনি ওখান থেকে হচ্ছে প্র্যাকটিস করে ফেলান, তাইলেই তো আপনার কাজ হয়ে যায়। লাস্ট মোমেন্টে জাস্ট একবার রিভিশন দিয়ে যান, ঠিক আছে? লাস্ট মোমেন্টে জাস্ট একবার রিভিশন দিয়ে যাওয়া দরকার। আচ্ছা, এরপরে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। এখানে শুধুমাত্র আপেক্ষিকতা তত্ত্ব এইটা জাস্ট পড়বেন। আপেক্ষিকতা তত্ত্ব বলতে হচ্ছে সময়ের সম্প্রসারণ, তারপর দৈর্ঘ্য সংকোচন, জাস্ট এই জিনিসপত্রগুলা, সময় সম্প্রসারণ, দৈর্ঘ্য সংকোচন, ভর বৃদ্ধি, জাস্ট এই তিনটা টপিক পড়ে যাবেন। এই তিনটা টপিকের সূত্র সবচেয়ে সোজা এন্ড অঙ্কগুলাও সবচেয়ে ইজি ওয়েতেই আসে। আর সময়ের অঙ্কগুলা একটু সময় নিয়ে করবেন, কারণ এই রিলেটেড অঙ্কগুলোই আপনারা ভুল করে দিয়ে আসেন বেশি। কোনটা টি কোনটা টি নট, এই জিনিসপত্রগুলোতে আপনারা কনফিউশনে থাকেন। সো এইটার জন্য যেই কাজটা করতে পারেন, আমাদের কিন্তু ভাই এই যে আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি আপনারা জাস্ট ইউটিউবে ঢুকবেন, ইউটিউবে ঢুকলেই হচ্ছে আমাদের চ্যানেলে এই চ্যাপ্টারটার আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, এইটার কিন্তু একটা ওয়ান শট রেডি করা আছে। সেইটা যদি আপনি সময় নিয়ে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে দেখে ফেলান, তাইলেই কিন্তু আপনার 10 নাম্বার রবিবারে সিকিউর হয়ে যাইতেছে। একেবারে শিওর শট 10 নাম্বার আপনি অ্যান্সার করে দিয়ে আসতে পারবেন, কারণ ওখানে যতগুলা ভ্যারাইটির অঙ্ক হওয়া পসিবল বা বোর্ড পরীক্ষায় যতগুলো অঙ্ক আসা পসিবল সবগুলো অঙ্কই ওখানে করানো হয়েছে। কিছু কিছু অ্যাডমিশন স্ট্যান্ডার্ড অঙ্ক ওইখানে করানো হয়েছে। সো ওইটা জাস্ট একবার সময় নিয়ে দেখে আসেন, তাইলেই কিন্তু আপনার জন্য কাজকামগুলো অনেক ইজি হয়ে যায়, ঠিক আছে? তাহলে এখান থেকে পড়বো হচ্ছে আপেক্ষিকতা তত্ত্ব। এন্ড আরেকটা টপিক পড়বো সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক ক্রিয়া। এই যে কোন একটা ধাতব পাতের মধ্যে আইসা কোন একটা আলোক রশ্মি আঘাত করতেছে,
সো আঘাত করলে ওখান থেকে ফটো ইলেকট্রন নির্গত হবে নাকি হবে না, কার্যাপেক্ষক কত, প্রয়োজনীয় শক্তি কত, ফটো ইলেকট্রন যদি নির্গত হয় তাহলে নির্গত ইলেকট্রনের গতিশক্তি কত, এই প্রশ্নগুলাই কিন্তু আপনার কাছে করবে বারবার করে। সো ফটো ইলেকট্রিক ইফেক্টের সূত্রগুলো জাস্ট একটু দেখবেন, ওই রিলেটেড কি কি ম্যাথ আছে এগুলো বইয়ের মধ্যে একেবারে টাইপ ওয়াইজ সাজানো আছে, আপনার এত কষ্ট করা লাগবে না, বইয়ের মধ্যে পুরো টাইপ ওয়াইজ সাজানো আছে। আপনি বইটা খুলে রিলেটেড অঙ্কগুলো কিছু রিভিশন দিবেন, তাইলেই কিন্তু আপনার এই চ্যাপ্টার থেকে একেবারে শিওর শর্ট 10 মার্ক কমন হয়ে যাচ্ছে, শিওর শর্ট 10 মার্ক। ওকে, এরপরে আসে পরমাণুর মডেল, পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। সো এইখান থেকে কি কি অঙ্ক পরীক্ষায় আসবে ভাই? নিউক্লিয়াসের গঠন, শক্তি স্তরের ব্যাসার্ধ, আর হচ্ছে তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তার মধ্যে তেজস্ক্রিয়তার ক্ষয়, অর্ধজীবন, গড় জীবন, ভর, এই পর্যন্ত এগুলা তো সবগুলা একই সূত্র, মানে তেজস্ক্রিয়তা, ক্ষয়, অর্ধজীবন, গড় জীবন এগুলা কিন্তু সবগুলা একই সূত্র দিয়া করে। সো আপনি যদি জাস্ট ফর্মুলার ডেরিভেশনটুকু দেখে ফেলান তাইলেই কিন্তু কাজ শেষ। এইটারও পুরো ডিটেইলস একটা ক্লাস কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে। সো কারো যদি আগের থেকে চ্যাপ্টার কমপ্লিট না হয়ে থাকে তাহলে কিন্তু এটা দেখে নিতে পারেন। সো এটা আপনাদের হেল্প করবে একেবারে আরো 10 নাম্বার এনশিওর করার জন্য। এন্ড ফাইনালি পড়া লাগবে হচ্ছে ভর ত্রুটি, বন্ধন শক্তি। বন্ধন শক্তি মধ্যে কি কি পড়া লাগবে? কণা প্রতি বন্ধন শক্তি বা নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি, এটা বের করার সিস্টেম কি? প্রথমে তো বাইন্ডিং এনার্জি বা বন্ধন শক্তি আমাদের বের করতেই হবে। বের করার পরে তারপর ওইটারে আবার কি বের করতে বলছে? কণা প্রতি বা নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি কত সেটা বের করতে বলছে। তো সেইখানে যায় কিন্তু ভাগ করে দেওয়া লাগে। তো এই জিনিসপত্রগুলো জাস্ট একবার করে দেখা যাবেন সূত্রগুলা, তাইলেই হচ্ছে আপনার এই পরমাণুর মডেল এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ওয়ান শটটা দেখলে এই জিনিসপত্রগুলা গুছানোই পাওয়া যাবে। এন্ড ফাইনালি সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স, এইটার থেকেও আসলে প্রশ্ন একেবারে খুবই সিলেক্টিভ টপিক থেকে প্রশ্ন আসে। জাংশন, ডায়োড এবং রেকটিফায়ার এইটা একটা, ট্রানজিস্টর ও অ্যাম্পলিফায়ার এইটা আরেকটা। এই দুইটা টপিক ভালো মতো পড়বেন। এন্ড আইসিটি তে কিন্তু এই লজিক গেট আপনাদের পড়া আছে। সো লজিক গেট থেকে যদি প্রশ্ন আসে সেটা বোনাস 1 নাম্বার প্রশ্ন আসা, ঠিক আছে? লজিক গেটটা কিন্তু প্রশ্ন এখানে খুবই কমন, যে বিভিন্ন টাইপের লজিক গেট দিয়ে সেটাকে সিম্পলিফাই করতে বলে। তো আপনার যদি আইসিটি তে ওই জিনিসপত্রগুলো খারাপ হয়েও থাকে, কপাল ভালো থাকলে এখানেও কিন্তু একটা কোশ্চেন চলে আসতে পারে। সো এই টপিকগুলো যদি আপনি জাস্ট পড়ে যান এই আগের রাতে, মানে আগামী কালকের রাতে যদি এই টপিকগুলো জাস্ট এনশিওর করতে পারেন, পরীক্ষা খারাপ হওয়ার ইনশাল্লাহ ভাইয়া কোনো সুযোগ নাই। জাস্ট এই টপিকগুলো পড়বেন, রিলেটেড ম্যাথগুলো করবেন, আর অ্যানসার করব কোন কোন চ্যাপ্টার, অ্যানসার করব আগের থেকেই দেখবেন যে এই প্রশ্নগুলা হচ্ছে যদি আমি অ্যানসার করতে পারি তাহলে নিজের মধ্যে একটা আলাদা বুস্ট আপ কাজ করে, ঠিক আছে? তো অ্যানসার করব কোন কোন চ্যাপ্টার দেখেন, সবচেয়ে কম টপিক হচ্ছে এই ভৌত আলোক বিজ্ঞান এবং আধুনিক পদার্থ বিজ্ঞানের সূচনা। তাহলে এই দুইটা চ্যাপ্টার মাস্ট অ্যানসার করব, ভৌত আলোক বিজ্ঞান এবং আধুনিক পদার্থ বিজ্ঞানের সূচনা, ঠিক আছে? এই দুইটা চ্যাপ্টার মাস্ট অ্যানসার করবই। এরপর পরমাণুর গঠন, এই চ্যাপ্টারটাও ছোট আছে, এই চ্যাপ্টারটাও ছোট আছে। এই তিনটা চ্যাপ্টার মাস্ট অ্যানসার করব। এন্ড তাপগতিবিদ্যা আর হচ্ছে স্থির তড়িৎ, এই 5টা চ্যাপ্টার জাস্ট পড়বো, ঠিক আছে? এই 5টা চ্যাপ্টার পরীক্ষার আগে ঢুকার আগে রিভিশন দিয়ে ঢুকবো, যেন আমি 5টা সিকিউ অ্যানসার করে দিয়ে আসতে পারি। এই 5টা চ্যাপ্টার থেকে কপাল ভালো থাকলে কিন্তু 6টা সিকিউ চলে আসতে পারে। 5টা চ্যাপ্টার থেকে কোশ্চেন আসার টপিকই কম ভাইয়া। আপনি যখন ভৌত আলোক বিজ্ঞানটা খুলবেন, ভৌত আলোক বিজ্ঞান খুললেই আপনি দেখবেন যে ওখান থেকে কিন্তু একেবারে সিলেক্টিভ কিছু প্রশ্ন আসছে, ডোরা প্রস্থের পরিবর্তন কত বা এই টাইপের যে প্রশ্নগুলো রেগুলার পরীক্ষায় আসে, রেগুলার বেসিসে যেগুলো আসে, ওই প্রশ্নগুলাই কিন্তু বারবার ঘুরে ফিরে বিভিন্ন বোর্ডগুলোতে আসছে। সো এখান থেকে রিভিশন দেওয়ার মতো তেমন কোনো কিছু নাই। তারপরে এই যে কি বলে এটা, আধুনিক পদার্থ বিজ্ঞানের সূচনা, এখানে দৈর্ঘ্যের আপেক্ষিকতা, ভরের আপেক্ষিকতা, সময়ের আপেক্ষিকতা। এন্ড লাস্টে কি আছে? লাস্টে আছে হচ্ছে আপনার কি বলে এটারে, এটা লাস্টে কি ছিল, এই যে দেখেন লাস্টে আছে হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট। এই ফটো ইলেকট্রিক ইফেক্টটা জাস্ট একটু পড়ে ফেলাইতে হবে, তাইলে হচ্ছে কাজ শেষ হয়ে যাইতেছে। পরমাণুর মডেলের মধ্যে আইসা আমার হচ্ছে এই কয়েকটা টপিক পড়া লাগবে, তেজস্ক্রিয় ক্ষয় সূত্র এবং হচ্ছে বন্ধন শক্তি, ভর ত্রুটি এবং বন্ধন শক্তি। এন্ড ফাইনালি এই যে যখন আমরা হচ্ছে তাপগতিবিদ্যার মধ্যে ঢুকবো, তাপগতিবিদ্যার মধ্যে ঢুকলেও কিন্তু আমাদের টপিক অনেক কম। এন্ড এই টপিকগুলো মোটামুটি আদর্শ গ্যাসের সাথে অনেক কিছু রিলেটেড। আপনারা যখন সমষ্ণ প্রক্রিয়া বলবে, সমচাপ প্রক্রিয়া বলবে, তারপর হচ্ছে সমায়তন প্রক্রিয়া বলবে, এই জিনিসপত্রগুলো কিন্তু আপনারা আদর্শ গ্যাসের মধ্যে শিখে আসছেন। তারপরে এখানে আইসা আপনার সেটার আবারও অ্যাপ্লিকেশন করতেছেন, ঠিক আছে? আর স্থির তড়িৎ এখান থেকে টপিক কম, চলতড়িৎ অ্যান্সার করার চাইতে স্থির তড়িৎ অ্যান্সার করাটাই স্মার্ট ডিসিশন।
আপনি যদি মোটামুটি কম এফোর্ট দিয়ে বেশি নাম্বার তুলে নিয়ে আসতে চান, তাহলে স্থির তরিতের চাইতে চলতরিতটা আমি প্রেফার করবো। তো এই 5টা চ্যাপ্টার যদি একেবারে সিম্পলিফাই করে সুন্দর মতো আগামীকালকের মধ্যে রিভিশন ডান করতে পারেন, এমসিকিউ গুলা যদি আজকের মধ্যে শেষ করে থাকেন, তাহলে কিন্তু পরীক্ষাতে ইনশাল্লাহ ভালো একটা নাম্বার নিয়ে আসা পসিবল, একেবারে 75 উঠাই নিয়ে আসা পসিবল। এন্ড প্রত্যেকটা সিকিউ টার্গেট করবেন যে নির্ধারিত সময়ের মধ্যে লেখার জন্য। একটা সিকিউর জন্য আমার টাইম হয়তো 20 মিনিট করে আমি ধরছি, বাট ওই সিকিউটা বেশি ভালো মতো লিখতে যায় আমি ওইটা হয়তো 25 মিনিট 30 মিনিট টাইম দিয়ে লিখলাম। এই জিনিসটা করার দরকার নাই, যেহেতু এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ আপনাদের করা লাগে। সো সুন্দর মতো গাণিতিক ভাবে ব্যাখ্যাগুলো করে দিয়ে আসার ট্রাই করবেন, ওখান থেকে এক্সট্রা কোনো কিছু লেখার দরকার নাই। আশা করি সবার এই ভিডিওটা কাজে লাগবে। যদি হেল্প করে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো ক্লাসে, অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাই।